বাংলা কাহিনী কথায় অসামান্য লেখকদের রোমাঞ্চকর গল্প আমরা নিয়মিত পাঠ করে থাকি। নমস্কার আমাদের প্রিয় শ্রোতা বন্ধুগণ, অলৌকিক গল্পের আসরে আপনাদের সাদর আমন্ত্রণ। শুরু হচ্ছে সৈকত সুপুন পালের লেখা ভৌতিক গল্প বলয় গ্রাস। খালি চোখে যাদের পাত্তা পাওয়া যায় না, আমার টক্কর তাদের সঙ্গে। অদ্ভুত এই পেশাটাকে আমি একদিন স্বেচ্ছায় বেছে নিয়েছিলাম। প্রথম দিকে বাড়ির লোকের বেশ আপত্তি ছিল, কিন্তু আমার ইচ্ছের পাল্লা তখন অনেক বেশি ভারী। যদিও পরিবারের সমস্ত কুঁচকে থাকা ভুরুকে কড়াই চুনটাল করে দিয়েছে আমার স্টেডি উপার্জন। অল্প দিনের ভেতরেই যা চকচকে অফিস নিয়েছি পার্ক সার্কাসে, একেবারে আলিশান কর্পোরেট চেম্বার। সংস্থার পেশাদারের নাম রেখেছি ফিয়ার ফাইটার। দুঃসাহসী মেয়ে আমি কম দেখিনি, কিন্তু অবাক হওয়ার আর একটা বড় কারণ, বনটিয়া অন্তর্বাসহীনা। অবশ্য যেখানে ট্যাটুর লোকেশন, তাতে বক্ষ বাঁধনের ব্যাকস্ট্রেপ ছবিকে অনেকখানি ঢেকে দিত। যাকে ওসব প্রবাবিলিটির আঁক কষাকষি। আপাতত নিজের হতচকিত হাবভাবকে স্ট্যান্ড বাই মোডে রেখে ইন্টারাকশন শুরু করলাম। এটা আপনি করিয়েছেন? না, ও নিজে করে দিয়েছে। ও মানে? আমার স্বামী দীপন মিত্র। দীপন বাবু নিজে করেছেন মানে? উনি কি বাই প্রফেশন ট্যাটু আর্টিস্ট? না, এটাও এঁকেছি নিজের জিভ দিয়ে। সিট। মিসেস মিত্র, হেয়ালি রাখুন, খোলাখুলি কথা শুনতে চাই আপনার কাছে। প্লিজ রাগ করবেন না, খোলা মনেই সব শেয়ার করতে এসেছি। তাই তো এত রেস্ট নিয়েও আপনার কাছে। আবার বনটিয়া বসেছে মুখোমুখি। জানি না কেন এবার সত্যিই একটা অসহায় পাখির মতোই দেখাচ্ছে ওকে। ফ্লোরাল ডিও মেশে এসেছিল, তার সৌরভে বোঁদ গোটা ঘর। মৃদু গলায় কথা বলা শুরু করলো সে। দীপন আর আমার বিয়ে হয়েছে 7 মাস আগে। দীপন মিত্র লোক হিসেবে সোজা সাপটা নয়, মানসিকতার দিক থেকে আর 5 জনের থেকেও বেশ আলাদা। টিয়ার সঙ্গে বিয়েটা প্রেম ঘটিত ছিল না, তবু শুরুর দিকে উভয়ের মধ্যে দিব্যি রোমান্স দানাও বাঁধে। কিন্তু পরিণয়ের মাস 3 পর থেকে প্রণয় পাশা পাল্টি খেতে থাকে। আমি ব্যক্তিগতভাবে প্রায় নিশ্চিত যে দীপনের কেসটা লাইক্যানথ্রোপি নয়। প্রথমত, পূর্ণিমা বা বিশেষ কোনো রাতের সঙ্গে এর সমাপতন নেই। দ্বিতীয়ত, ওয়ার অ্যানিম্যালদের মতো দৈত সত্তা দীপন বয়ে বেড়াচ্ছেন। বিগত কয়েক মাস ধরে একজন অসামাজিক খিটখিটে বলেই ওর পরিবারে চিহ্নিত। যদিও পরিবার বলতে তো কেবলমাত্র ওদের মিয়া বিবির আশিয়ানা। টিয়া আর দীপনের মা বাবারা থাকেন কলকাতার বাইরে। স্বাভাবিক মনের মানুষ দীপনকে হঠাৎ বদলাতে দেখে প্রথমে বেশ অবাক হয়ে গিয়েছিল টিয়া। ওয়াশরুমের দেওয়াল জোড়া দর্পণে পিছন ফিরে ঘাড় ঘুরিয়ে তাকাতেই ভয়ে কাঠ হয়ে গিয়েছিল বনটিয়া। একটা নারকীয় মুখের প্রতিচ্ছবি দগদগ করছে পিঠের ক্যানভাসে। দীপন এঁকেছে। দীপন, তাও আবার শুধু জিভ বুলিয়ে। ব্র্যান্ডেড হার্বাল মেডিসিনের এমডি দীপন মিত্রের অভিধানে চিত্রকলার সঙ্গে কাজকলার কোনো ফারাক নেই। ছবি রসিক সে নয়, শিল্পী তো নয়ই। তাহলে বেডরুমে ফিরে এসে রাগে ঘেন্নায় ফেটে পড়েছিল টিয়া। ছি, তুমি এমন নোংরা ছবি আঁকলে? আমি আঁকিনি। হোয়াট ডু ইউ মিন?
ওটা সুমঙ্গল এঁকেছে। কে সুমঙ্গল? তোমার প্রাক্তন রাদার মৃত প্রেমিক। ট্যাটুর মুখটাও যার পোর্ট্রেট, সেও তোমার খুব চেনা। কে কে ওটা? মানুষের মুখ নয়, তবে আগুনে পুড়ে অর্জুনের মুখটা রাক্ষসের মতোই তো হয়ে গেছিল। দীপন, সুমঙ্গল, অর্জুন এবং টিয়া, এই চারটে নামের চতুর্ভুজে আমি ঢুকে পড়েছি। মাঝের দুটো মানুষ আমার কাছে একেবারে আনকোড়া ছিল। এ ব্যাপারে নিজে থেকে আলোকপাত করেছে স্বয়ং টিয়া। নামের দুজন মালিকই বর্তমানে পৃথিবী থেকে ফিজিক্যালি হাওয়া। প্রথমে সুমঙ্গল, বালুরঘাটের ছেলে। দ্বিতীয় কিসার নায়ক অর্জুন, অর্জুন সুরানা। সবুজ পালক আর লাল টুকটুকে ঠোঁট নিয়ে টিয়া পাখিটা যে অনেকগুলো ডালে বসেছে সেটা তো বুঝতেই পারলাম। তবে তার কপাল এতটাই ভালো যে সুমঙ্গল এবং অর্জুন কেউ কোনো সুসাইড স্টেটমেন্ট লিখে বা বলে যায়নি। টিয়ার সঙ্গে আমার সম্পর্কের রসায়ন এখন জমে ক্ষীর। রোগরোগী পুরনো স্ক্যান্ডাল মাঝে মাঝে নতুন আকর্ষণের খেলায় এক্স ফ্যাক্টরের ভূমিকা নেয়। সবই জানি, সবই বুঝি, তবু সখাত সলিলে ডুবে মরি শ্যামা। আসলে কেসটা হ্যান্ডেল করতে করতে ব্যক্তিগতভাবে মেয়েটার সঙ্গে বড্ড ইনভলভ হয়ে পড়েছি। এছাড়া আর রাস্তাও ছিল কি? এমন একজন টার্মিনেটর টলানো রূপসী যদি সামনে দুহাত বাড়িয়ে SOS পাঠায়, তখন সিম্পলি মনে হয় চুলোয় যাক শালা, প্রফেশনাল নীতির পঞ্চতন্ত্র। যেন তেন প্রকারেণ ওকে বিপদমুক্ত করাই আমার একমাত্র টার্গেট। হয়ে যাক এসপার ওসপার। ওই ভূতে পাওয়া অপদার্থ স্বামী নামক চিত্তার খপ্পর থেকে টিয়াকে ছিনিয়ে আনতেই হবে। তার জন্য জান লড়িয়ে দেব। নিজের তুনে জমিয়ে রাখা প্রত্যেকটা মারুন বাণ একে একে চালা দীপনের বুকে। অপেক্ষা শুধু একটা মোক্ষম মৌকার, সেটা স্বাভাবিক ছন্দে এসেও গেল। বোনটিয়ার শুভ বিবাহ। ধীরে ধীরে নববধূর স্বামী দেবতাটিকে দানবে ট্রান্সফর্ম করে দিল সুমঙ্গল অর্জুন। ইচ্ছে করলে তারা তবেই এক পলকে বোনটিয়ার ভবলীলা সাঙ্গ করতে পারত। কিন্তু কামনা বাসনার পাটিগণিতে চেনা ফর্মুলায় উত্তর মেলে না। সুমঙ্গল ওরফে অর্জুন চাইছে একটা জলজ্যান্ত পুরুষ দেহ, যার মধ্যে দিয়ে ওরা বোনটিয়াকে দখল করবে, পীড়ন করবে। এ দাবার চালে পতি পরমেশ্বরের মতো নির্ভরযোগ্য বোড়ে আর কেউ আছে? রাতে শুতে যাবার আগে স্নান করি নিয়মিত, অনেক দিনের অভ্যেস। বাথরুম থেকে বেরিয়ে সোজা ড্রেসিং টেবিলের মুখোমুখি। আজও এলাম যথারীতি। গায়ে ট্যালকম পাউডার ছড়াতে যাব, হঠাৎ এক আশ্চর্য রকমের সন্দেহ উঁকি দিল ভেতরে। লম্বা আয়নার দিকে পিছন ফিরে উল্টো মুখ মোবাইলটা সেলফি মোডে রেখে নিজের আদন পিঠের গোটা কয়েক স্ন্যাপ নিলাম। হ্যাঁ, যা ভেবেছি তাই। টিয়ার চুম্বনধন্য জায়গাটাতে ফুটে উঠেছে সেই ভয় জাগানো ট্যাটু। অপরিচিত আতঙ্কের অতি পরিচিত লোগো। এটা যে হতে পারে আগে আন্দাজ করিনি, তবে অবাক হচ্ছি না মোটেই। বোঝা যাচ্ছে টিয়া এখানে নিছক নিউট্রাল মিডিয়াম। ওর অজান্তেই শয়তানগুলো আমাকে সাবধান হয়ে যাবার মেসেজ দিচ্ছে।
আবার এটা আমার বিরুদ্ধে ওদের খোলা চ্যালেঞ্জও হতে পারে। বিছানায় ঘুম এলো না অনেকক্ষণ। দীপনের মতো পরিণতির দিকে শেষে টিয়াও চলে যাবে না তো? সে তো জানেই না কোন রাহু তাকে গিলে ফেলতে চাইছে। না না, অসম্ভব। আমাকে এবার র্যাপিড অ্যাকশন নিতেই হবে। সেক্টর 5 থেকে ঢিল ছোড়া দূরত্বে এরকম একটা শুনশান এলাকা আছে জানতাম না। যদিও সল্টলেকের অ্যানাটমিটা আমি এখনো ঠিকঠাক ধরতে পারিনি। অনেকবার ল্যান্ডমার্ক মুখস্থ করে গেলেও রাস্তাঘাট ঘেঁটে যায়। আজ অবশ্য কোনো রকম গোলমাল হয়নি। টিয়ার বাতলানো রোডম্যাপ ধরে ঠিক পৌঁছে গেছি ওদের বাড়ির সামনে। আশেপাশে গা লাগোয়া কোনো পড়শির বসবাস নেই। ডান দিকে বিশাল এক সংরক্ষিত জমির সীমানা প্রাচীর, বাঁয়ে নির্মাণরত একটা 3 তলা কনস্ট্রাকশন। উল্টো দিকের প্লটগুলো বেশ ফাঁকা ফাঁকায়। টিয়াদের বাড়িটা ছোট, কিন্তু ছবির মতো মনোরম। পাথরের ফলকে খোদাই করা গৃহনা দ্য নেস্ট। বাহ, রসবত্ত দিব্যি। কিন্তু টিয়া পাখি কি বাসা বাঁধে? ধ্যাত্তেরি, এসব ছাইপাশ বাজে কথা মগজ থেকে হটাতে হবে এখন। আমার সামনে ভয়ঙ্কর টাস্ক অপেক্ষা করছে। সূর্য ডুবে গেছে একটু আগে। এবার আঁধার নামার পালা। পরিকল্পনা মাফিক টিয়াকে রেখে এসেছি আমার চেম্বারে। ওখানে ল্যাপটপে গেম খেলে অথবা সিনেমা দেখে ও সময় পার করতে পারে। যদিও টেনশন থাকলে ওসব কিচ্ছু উপভোগ করা যায় না। টিয়া জানে মিশন শেষ করে আমি সোজা ওর কাছেই ফিরব। বিগত কয়েক সপ্তাহ ধরে দীপন সম্পর্কে জোরালো হোমওয়ার্ক করে নিয়েছি। লোকটার প্রতি এমনিতেই একটা ঘৃণা আর রাগ আমার মধ্যে দানা বাঁধছিল। তবুও পুরোপুরি অদেখা অচেনা মানুষকে নিজের প্রতিপক্ষের জায়গায় দাঁড় করানো খুব কঠিন। সেই কাজটাকে সহজ করে দিয়েছে টিয়ার ওপরে আমার বাঁধ ভাঙা অবসেশন। বাড়ির ভেতরে কোনো উজ্জ্বল আলো জ্বলছে না বলে বাইরে থেকে মালুম হলো না। সব মিলিয়ে কেমন যেন ঝিম ধরানো আবহাওয়া। ডোরবেলে সামান্য চাপ দিতেই অন্দরমহলে কোথাও একটা ঘুঙুর বাজার মতো ঝমঝমিয়ে উঠল। দরজা লক করা নেই, আস্তে করে ঠেলে দিলেই ভেতরে আসা যাবে। ঘরের মধ্যে থেকে এভাবেই ভেসে এলো একটা ভারী পুরুষ কণ্ঠ। এতক্ষণ খেয়ালই করিনি। সত্যি এক পাল্লার দরজাখানায় হালকা ফাঁক। সেখান দিয়ে ওদিকের ঝুলন্ত পর্দাও একটু দেখা যাচ্ছে। থমকে গেলাম কয়েক সেকেন্ড। এ কেমন আপ্যায়ন! যদিও পরক্ষণে স্টেডি হয়ে পা বাড়ালাম ভিতরে। আর যাই হোক, অতিথি হিসেবে আমি তো আজ চা বিস্কুট গিলতে আসিনি। ড্রয়িং রুমটা আধো আঁধারে ঘেরা। দেওয়াল ঘেঁষে দাঁড় করানো লো ওয়াটের বাহারি ল্যাম্পসেট। সেই মায়াবী আলোয় যার দেখা পেলাম, আমার বিশ্বাস সেই স্বয়ং দীপন মিত্র। লম্বা চওড়া দশাশই চেহারা, ঘাড়টাকে অদ্ভুত ভঙ্গিতে বেঁকিয়ে বসে আছে উল্টো দিকের সোফা সেটে। আমাদের মাঝখানে ফুট 10 ফারাক। লোকটার তরফ থেকে এ ধরনের রিসেপশনই স্বাভাবিক। আমায় চিনুক বা না চিনুক, প্রথম মোলাকাতের নিরিখে সে অবশ্যই একজন হেভি ওয়েট প্রতিপক্ষ। বোনটিওকে সঙ্গে আনলে না? ওকে চিবিয়ে খেয়ে ফেলতাম নাকি? দীপনের মুখ থেকে ছিটকে আসা এই দুটো বাক্য আমাকে নিমেষের মধ্যে ব্যাকফুটে ঠেলে দিল।
মাই গুডনেস, শয়তানটা তাহলে সব জানে। অবশ্য ওর অলৌকিক জ্ঞানের পরিধি এখন অনেক বড়। হয়তো টিয়ার চালচলনে হড়কানোর আভাস পেয়েছিল, তারপরে নির্মমভাবে চাপ দিয়ে নিংড়ে নিয়েছে বাদবাকি স্টোরি লাইন। ঠিক হ্যাঁ, আমি কিন্তু কিছুতেই পিছু হটে যাচ্ছি না। দু এক কদম সামনে এগিয়ে এসে বরফ স্বরে মুখ খুললাম। তুমি বলাটা তুমি শুরু করেছো, সো আই এম কমফোর্টেবল। আমার পরিচয় দিয়ে আর লাভ নেই, তুমি সেটা জানো। জানে তুমি টিয়ার নাগর। অসভ্যের মতো বারবার ওই মেয়েটার নাম তুলছ কেন? বেশ করেছি কুত্তার বাচ্চা, অন্যের বউকে নিয়ে ফুর্তি মারতে তোর যদি না আটকায়, তবে নিজের বউয়ের নাম তুলতে আমার আটকাবে কেন? এক লহমায় জানোয়ারটা উঠে দাঁড়ালো। হাতের 10 আঙুলে অনেক দিনের না কাটা নখ, মাথা ভর্তি এলোমেলো চুল, থ্যাবড়া নাকে একজোড়া বেঢপ গর্ত, সব থেকে অস্বস্তিকর দুখানা মণিবিহীন চোখ। কিন্তু আমি এসব থার্ড গ্রেড হরর দেখে ডাল খাই না। জীবিকার সুবাদে অন্তত এরকম 30টা না মানুষকে ফেস করেছি। এদের প্রত্যেকটি বডি ল্যাঙ্গুয়েজ আমার হাতের তালুর মতো চেনা। নিশ্চিত করে বলতে পারি এরপর দীপন কি করতে চলেছে। কিন্তু না, আমার মাপজোক করার রাস্তায় সে হাঁটল না। প্রবল আক্রোশে খুঁজতে থাকলো এক জায়গায় দাঁড়িয়ে। স্পষ্ট দেখতে পাচ্ছি ওর চোয়াল আর ঘাড়ের পাশে ফুলে ওঠা পেশিগুলো শিরা সমেত দপদপিয়ে কাঁপছে। ওই অবস্থায় দাঁড়িয়ে দীপন একটা চাপা গলায় আশ্চর্য একটা ঘোষণা করল। এবার আসল খেলাটা তুই দেখ। ওরে সুমঙ্গল, অর্জুন, তোরা লুকিয়ে থাকিস না, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। হতবাক করে দিল পরের দৃশ্যটা। সোফার তলা থেকে অন্ধকার গায়ে মেখে প্রায় হামাগুড়ি দিয়ে আত্মপ্রকাশ করল এক ভয়াল অবয়ব। গোটা শরীরে, মুখমণ্ডল জুড়ে ছুরি চালানোর ফালা ফালা দাগ, হাঁটু ছাপিয়ে নেমে আসা ঢিলা পাঞ্জাবির সর্বত্র রক্তিম পাঞ্জার শুকিয়ে যাওয়া ছাপ। বুঝতে অসুবিধা হয় না এ নির্ঘাত সুমঙ্গল। ওর ঠিক সঙ্গে সঙ্গেই ঘরের আরেক প্রান্ত থেকে কাবার্ডের পিছনে দলা পাকানো ছায়া থেকে উঠে আসে আরও একজন কুশীলব, স্বর্গীয় অর্জুন সুরানা। ডান দিকের চোখটা বিচ্ছিরিভাবে বাইরে ঝুলন্ত, ঠোঁটের চামড়া আর চিবুক মিলেমিশে একাকার। কপাট ভাঙা গরাদের মতো বেরিয়ে আছে দুসারি আখাম্বা দাঁত। বিভৎস পোড়া মুখ জুড়ে বিদ্রুপের খেলা। তিনজনের কেউ আমার দিকে এগিয়ে এলো না। কোনো শব্দ না করে পরস্পরের পাশাপাশি সরে গেল। একে অপরের হাত ধরল শক্ত মুঠোয়। তারপর চোখের পলকে 3টে অবয়ব তালগোল পাকিয়ে গিয়ে রূপান্তরিত হলো একটা মূর্তিতে। তিনজনের কয়েকটা বিশেষ চিহ্ন ফুটে উঠেছে সেই অপার্থিব ককটেলে। স্পষ্ট দেখতে পাচ্ছি ঢোলা রক্ত লাঞ্ছিত পাঞ্জাবি গায়ে, আগুন খোবলানো মুখে যে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে তার চোখে কোনো মনি নেই। পরিষ্কার শুনতে পেলাম তার হাড় হিম করা গলা। কিন্তু এ কার কণ্ঠ? এ তো অবিকল টিয়ার আওয়াজ।
নিজের কানকে বিশ্বাস করা কঠিন, তবু শুনতে পাচ্ছিলাম ট্রান্সজেন্ডার অমানুষটার কথা। এতক্ষণে আশা করি বুঝে গেছিস যে টিয়া বলে আর কেউ নেই, অন্তত তোর দলে তো নেই। যাকে নিয়ে এতদিন টিয়া ভেবে ঢলাঢলি করলি সেটা আসলে আমরা। ওকে কবেই খাল্লাস করে দিয়েছি, তবে ডার্লিং এর হাত ছাড়িনি, আমাদের মধ্যেই ধরে রেখেছি। এই দেখ, ওর গলাতেও কথা বলছি কেমন। ইয়েস বস, এছাড়া রাস্তা কোথায়? অবশ্য ও এখন খুব সুখী, একসঙ্গে তিনটে পুরুষের পরশ পাচ্ছে। যদিও তোকে কাউন্ট করলে সংখ্যাটা 4, ছায়া আর কায়া, আজব সহবাস। হাসির দমকে থরথরিয়ে কাঁপছে শয়তানটা, অথবা শয়তানগুলো। আমি এখনো অচঞ্চল। যদি এটা শেষ যুদ্ধ হয়, তবু টিয়ার জন্যে আজ আমাকে জিততেই হবে। ওরা ভাবছে মেয়েটার গলা মিমিক্রি করে জব্বর ধোঁকা দেওয়া গেল, কিন্তু সে গুড়ে 5 কুইন্টাল বালি। হঠাৎ ভাইব্রেট করে উঠল আমার কানে আটকানো ব্লুটুথ ইয়ারসেট। কেন জানি না, সেই গা ছমছমি বিপদের মধ্যেও দাঁড়িয়ে আমি কল রিসিভ করে ফেললাম। ফোটনের গলা। ওকে রেখে এসেছিলাম চেম্বারে টিয়ার সুরক্ষায়। ছেলেটা বিভ্রান্ত, ভাঙাচোরা শব্দ জুড়ে যা জানালো তার যোগফল এই যে ম্যাডাম একটু আগে বন্ধ কামরা থেকে বেমালুম ভ্যানিশ হয়ে গেছে। হাঁটু মুড়ে সোজা বসে পড়েছি মেঝেতে। অবশেষে সব কিছু জলবৎ তরলং। কার জন্য লড়ছি? কি আশায় জান প্রাণ বাজি রেখে এসেছি এখানে? আমার মনের মানুষ, অথবা না মানুষটি তো সামনে দাঁড়িয়ে থাকা মিলিত শক্তির অবিচ্ছেদ্য অঙ্গ। হাতে পায়ের মতো শিকড় কিংবা ডালপালার মতো, যাকে কেটে ফেলে দিলে মূল সত্তার ক্ষতি হয়। কিন্তু এদের নারকীয় শিকার অভিযানে আমি কি করে টার্গেট হয়ে পড়লাম? এরা কেউ কোনোদিন আমায় চিনত না, তবে কেন এই মরণ ফাঁদের আয়োজন? প্রশ্নটা কাঁকড়া বিছে হয়ে ঘুরে বেড়াচ্ছে মাথার অলিতে গলিতে। ওদের সুপার পাওয়ার কিন্তু খপ করে ধরে ফেলল বিছেটাকে। পর মুহূর্তেই রক্ত জল করা মেয়েলি সুরে উত্তর ভেসে এলো। তোকে কেন ধরেছি শুনে রাখ বাবু সোনা, তোর অপরাধ একটাই, তুই এই শহরের 10টা সেরা ঘোস্ট হান্টারের মধ্যে একজন। সেটা আমাদের অপারেট করার পক্ষে যথেষ্ট থ্রেট। তাই তোর বিষ-দাঁত ভেঙে রাগ করে না খোকা বাবু, মরবি না বোকা, নতুন করে বাঁচবি আমাদের মতো। চারদিকে নরকের আধার ছড়াতে গেলে তোর মতো আর অনেক এলিমেন্ট আমাদের চাই। আয় সোনা, রাগ করিস না, কাছে আয়। সম্মোহক একঘেয়ে সুরে কথাগুলো মৌমাছির মতো বিন বিন করে উড়ে বেড়াচ্ছে ঘরময়। কখন যেন ওরা ঢুকে পড়েছে আমার কানের সুরঙ্গে, সেখান থেকে মগজে, তারপর সারা শরীর জুড়ে শুধু মাদক ঝিমঝিমানি। কতক্ষণ সময় কেটেছে হুঁশ নেই। আদৌ বাড়ি ফিরতে পারবো কিনা জানি না। কেবল এটুকু বুঝে গেছি যে এই প্রথমবার প্রতিপক্ষের কাছে আমি গোহারা হেরে গেলাম। প্রাণপণে নিজের ডিফেন্স মেকানিজমের দিকে অভিনিবেশ করার চেষ্টা করেছি,
অশুভ আত্মাকে ঠেকাবার যত রকম ইচ্ছা শক্তি একত্রিত করা সম্ভব সব জড়ো করতে চেয়েছি, কিন্তু প্রতি মিনিটে এক মুঠো পপকর্নের মতো ছিটকে ছড়িয়ে এলোমেলো হয়ে গেছে সমস্ত একাগ্রতা। টের পাচ্ছি নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছি এবার। আমি নই, এ পুতুল খেলায় ওরাই গেম মেকার। এদিকে চুপি চুপি এগিয়ে আসছে 4 জন, একে অপরের দেহ থেকে আলাদা হয়ে গেছে আবার। হাতে হাত রেখে আমার দিকে পা বাড়াচ্ছে সুমঙ্গল, অর্জুন, দীপন আর বন্টিয়া। অপূর্ব সুন্দরী দেখাচ্ছে মেয়েটাকে। ধীরে ধীরে ডান হাত বাড়িয়ে দিল আমার দিকে। ম্যানিকিউর করা তীক্ষ্ণ নখ, রক্ত রঙার মসৃণ নেল পলিশ। আমি মৃদু হেসে ধরে ফেলেছি টিয়ার হাত, বরফের মতো হিমহিমে আঙুল। ওদিকে আমার বাঁ হাতের ভিতর বন্দি সুমঙ্গলের পাঞ্জা। 5 জন মিলে এখন আরও কাছাকাছি। অমঙ্গলের আরাধনায় একটা অলৌকিক বৃত্ত বানাচ্ছি আমরা। এই অভিশাপের বলয় এবার বড় হবে, অনেক বড়।